ওয়েলকাম এভরিওয়ান, টিনটিনস ক্লাসেসে সবাইকে স্বাগত। আজকে আমরা মাইক্রো ইকোনমিক্সের বেসিক ফান্ডামেন্টালস নিয়ে আলোচনা করব। এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রথম পরীক্ষায় ইনক্লুডেড আছে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে এইটা কোন জায়গা থেকে পড়লে ভালো হবে। তো সেটা হচ্ছে, এটা আমরা এনসিইআরটি ফলো করছি। ক্লাস 11-12-এর টেক্সট বই যেটা আছে সেইটা ফ্রিতেই পাওয়া যায়। তো এটা তোমরা নেট থেকে ডাউনলোড করে নিতে পারো এবং চ্যাপ্টার ওয়াইজ তোমরা দেখতে পারো। আর আর কিছু লোক প্রশ্ন করেছে যে এই চ্যাপ্টারটার সঙ্গে ডাইরেক্ট কোনো সম্পর্ক ডাব্লিউবিসিএস এর পরীক্ষায় আছে কিনা। তার উত্তর হচ্ছে যে প্রিলিমসে এটার খুব একটা ইম্পর্টেন্স হয়তো নেই, মেন্সে ডেফিনেটলি আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে প্রিলিমসে বাকি যে চ্যাপ্টার্সগুলো আছে, যেরকম তোমরা রমেশ সিং ফলো করো, অনেকে অন্যান্য বইও ফলো করো, তো সেই চ্যাপ্টারের কনসেপ্টগুলো বুঝতে গেলে তোমাকে এই কনসেপ্টগুলো তোমাকে একটু ক্লিয়ার করে রাখতে হবে। তো দেরি না করে আমরা চ্যাপ্টার্সগুলোতে যাচ্ছি। আমি বেসিক জিনিসগুলো একটু বুঝিয়ে দেবো, তোমরা বই থেকে একটু ডিটেলসে এগুলো দেখে নেবার চেষ্টা করবে। তো প্রথম যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে যে আমাদের এই ইকোনমি বা ইকোনমিক্স এই সাবজেক্টটা কী কারণে দরকার। এইটা দরকার হচ্ছে এই কারণে যে আমাদের চারপাশে রিসোর্স যা আছে, মানে যেমন ধরো ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, টেকনোলজি, যাই বলো না কেন, তো সেই সমস্ত রিসোর্স যেগুলো আছে সেই রিসোর্সগুলো হচ্ছে লিমিটেড রিসোর্স। তাহলে রিসোর্স হচ্ছে মেনলি দুই প্রকার, একটাকে বলে আমরা লিমিটেড রিসোর্স, আর একটা হচ্ছে আনলিমিটেড রিসোর্স। যেমন তুমি যে নিঃশ্বাস নিচ্ছ, এয়ার, অক্সিজেন, সেইটা কিন্তু আনলিমিটেড অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। সো আমাদের ইকোনমিক্স সাবজেক্টটা ডিল করে হচ্ছে স্কেয়ার্স রিসোর্সে, যেটা আনলিমিটেড রিসোর্স সেইটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। তো ইকোনমিক্সে বেসিক্যালি আমরা স্কেয়ার্স রিসোর্স নিয়েই আমরা ডিসকাস করি, রিসোর্স হুইচ আর স্কেয়ার্স অ্যান্ড প্রপার অ্যালোকেশন অফ দোজ রিসোর্সেস, এইটাই হচ্ছে ইকোনমিক্সের মূল সাবজেক্ট। তো সেই হিসেবে আমাদের ইকোনমিতে সেন্ট্রাল প্রবলেম হচ্ছে তোমার তিনখানা। এইটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। সেন্ট্রাল প্রবলেম অফ এনি ইকোনমি, মানে যখনই কোনো ইকোনমিক্স কোনো ব্যাপার নিয়ে আলোচনা করে তখন আমরা এই অ্যালোকেশন অফ রিসোর্সেস এইটা আমরা সবথেকে বেশি ফোকাস করি। তাহলে এই অ্যালোকেশন অফ রিসোর্স মানে হচ্ছে যে তুমি কাকে কিভাবে কতটা রিসোর্স তুমি অ্যালোকেট করছো, এবং সেইটা জানতে গেলে আমাদের তিনটে প্রশ্নের উত্তর দিতে হয়। হোয়াট টু প্রডিউস, মানে তুমি কি প্রডিউস করবে, ঠিক আছে। হাউ টু প্রডিউস মানে হচ্ছে যে তুমি কিভাবে প্রডিউস করবে। আই মিন, তুমি লেবার ইন্টেন্সিভ প্রোডাকশন করবে, না টেকনোলজি ইন্টেন্সিভ প্রোডাকশন করবে, নাকি মিক্স একটা মাঝামাঝি জায়গায় আসবে। আর 3 নম্বর হচ্ছে ফর হুম টু প্রডিউস। ফর হুম টু প্রডিউস মানে হচ্ছে যে এই যে প্রোডাকশনটা হচ্ছে এটা কনজিউম কে করবে। এখানে কি রাষ্ট্রের কোনো ভূমিকা থাকবে, এখানে কি কোনো রেশনিং করা হবে। তো এই সমস্ত প্রশ্নের উত্তর, এই তিনটে যে ফান্ডামেন্টাল কোয়েশ্চেন অফ মাইক্রো ইকোনমিক্স, এটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে। যে হোয়াট টু প্রডিউস মানে তুমি কি প্রডিউস করবে, চাল প্রডিউস করবে না গম প্রডিউস করবে, এবং সেটা করলেও কতটা করবে, কিভাবে করবে এবং কাদের জন্য করবে। সো দিজ আর দ্য থ্রি সেন্ট্রাল প্রবলেমস অফ ইকোনমি। এইবার হচ্ছে তোমার টাইপ অফ ইকোনমিক সিস্টেম। তোমার মেনলি এরকম হতে পারে, আমাদের ইকোনমিক সিস্টেমে কি কি জিনিস আছে। একদল লোক আছে যারা জিনিস কিনতে চায়, একদল লোক আছে যারা জিনিস বেচতে চায়। তাহলে যারা কিনতে চায় তাদের বলা হচ্ছে কনজিউমার, আর যারা বেচতে চায় তারা হচ্ছে প্রডিউসার বা সেলার, ঠিক আছে। এই দুটো এন্টিটি ছাড়া মার্কেটে আরেকটা এন্টিটি থাকে যাকে বলা হয় গভর্নমেন্ট, যে এই টোটাল সিস্টেমটাকে কন্ট্রোল করে। তাহলে এই তিনটে এন্টিটির উপস্থিতির ওপর ডিপেন্ড করে আমাদের ইকোনমিটাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কমান্ড ইকোনমি, বা যেটাকে সেন্ট্রালি প্ল্যান্ড ইকোনমিও বলে,
এইখানে গভর্নমেন্টের টোটাল একটা কন্ট্রোল থাকে, গভর্নমেন্ট ডিসাইড করে যে কীভাবে জিনিসপত্র প্রডিউস হবে, কিভাবে সেটা ডিস্ট্রিবিউট হবে, ঠিক আছে। তো এইটাকে কমান্ড ইকোনমি বলা হয়ে থাকে। এর ঠিক উল্টো দিকে স্পেকট্রামের একদম অপোজিট সাইডে যেটা আছে সেটা হচ্ছে মার্কেট ইকোনমি। মার্কেট ইকোনমিতে কিন্তু তোমার গভর্নমেন্টের কোনো রোল থাকে না, মার্কেট ডিটারমাইন করে যে কে কিনবে কে বেচবে। এখানে যেমন প্রাইস কম্পিটিশান থাকে, তেমনি এখানে একটা অসুবিধে হয় যে গরিব মানুষ সে কিন্তু তোমার এই সিস্টেমে বেনিফিটেড খুব একটা হয় না। তো যেমন কমান্ড ইকোনমির কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা তোমরা বুঝতেই পারছো। মার্কেট ইকোনমিরও কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটাও আশা করি সবার কাছে ক্লিয়ার। তো এই দুটোর ভালো ক্যারেক্টারিস্টিক্সগুলো নিয়ে আরেক ধরনের ইকোনমি হয়, সেটাকে বলে মিক্সড ইকোনমি। সেই মিক্সড ইকোনমিটা হচ্ছে যেখানে কিছু কিছু সেক্টরে গভর্নমেন্ট কন্ট্রোল করে এবং কিছু কিছু সেক্টর গভর্নমেন্ট মার্কেটের হাতে ছেড়ে দেয়। তো এই যে জায়গাগুলোতে ওয়েলফেয়ারের দরকার হয়, মানে ওয়েলফেয়ার স্টেটের ভূমিকা পালন করার দরকার হয়, সেই সেক্টরগুলো, যেরকম তোমার শিক্ষা, স্বাস্থ্য, টু সাম এক্সটেন্ট পরিবহন, রাস্তাঘাট, এই জিনিসগুলো গভর্নমেন্ট নিজের হাতে রাখে। আর যেমন ডিফেন্সও আছে তার মধ্যে। আর বাকি যে সমস্ত জিনিসগুলো, যেরকম ধরো ফার্মাসিউটিক্যালস বা এই ধরনের জিনিসগুলো, কমোডিটি মার্কেট, এইগুলো মার্কেটের হাতে ছেড়ে দেওয়া হয়। সো দিজ আর দ্য থ্রি মেন ইকোনমিজ। এই ছাড়াও একটা ট্র্যাডিশনাল ইকোনমি বলে একটা আছে, হুইচ ইজ নট ভেরি ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে যে কোনো জায়গার একটা ছোট্ট ইকোনমি, যেটাকে গ্রামীণ অর্থনীতি বলে, যেখানে যা কিছু প্রডিউস হয় সেটা প্রথমে নিজেদের ব্যবহারের জন্য ব্যবহার করা হয় এবং বাকিটা তারা বিক্রি করে দেয়, ঠিক আছে। তো এইটা ট্র্যাডিশনাল ইকোনমি সাস্টেন করতে পারে না, কারণ আলটিমেটলি তোমাকে বাইরের ইন্টারফারেন্সে যেতেই হয়। সো দিস ইজ নট ভেরি ইম্পর্ট্যান্ট। আলটিমেটলি অল ট্র্যাডিশনাল ইকোনমিজ দে গো ইন্টু মিক্সড ইকোনমি। এইবার আমরা আসছি যে মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে বেসিক্যালি পার্থক্যটা কী। আমরা এখন মাইক্রো ইকোনমিক্স নিয়ে আলোচনা করছি। মাইক্রো মিনস ইন্ডিভিজুয়াল অ্যাজ পার ইকোনমিক্স, ঠিক আছে। এখানে আমরা ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার নিয়ে আলোচনা করব। মানে একটা লোক, সে যখন কনজিউমার, সে কিভাবে বিহেভ করে, বা একজন প্রডিউসার কিভাবে বিহেভ করে, বা একজন সেলার কিভাবে বিহেভ করে। আমরা যে কোনো একটা পার্টিকুলার মার্কেট নিয়ে আলোচনা করব। সো দিস ইজ ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচ, দিস ইজ মাইক্রো ইকোনমিক্স। আর ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে এগ্রিগেট, যখন আমরা নেশন নিয়ে আলোচনা করব, যখন আমরা ইকোনমি অ্যাজ এ হোল আমরা আলোচনা করব। তাহলে ম্যাক্রো ইকোনমিক্সে কী কী সাবজেক্ট থাকবে? ম্যাক্রো ইকোনমিক্সে ইনফ্লেশন থাকবে, এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট থাকবে, তো ব্যাংকিং সিস্টেম থাকবে, গভর্নমেন্ট বাজেট থাকবে, হ্যাঁ। তো এই জিনিসগুলো তোমার ম্যাক্রো ইকোনমিক্সে থাকবে। তাহলে মাইক্রো ইকোনমিক্স যেখানে হচ্ছে ইন্ডিভিজুয়াল, তাহলে ইন্ডিভিজুয়ালের সামেশান করলে আসছে তোমার ম্যাক্রো, ঠিক আছে। তাহলে ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে when we discuss about the nation as a whole. এইটা আরেকটা জিনিস আমি দেখিয়েছি যে মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্সে কী কী করা হয়। দিস ইজ হোয়াট আই টোল্ড আর্লিয়ার অলসো। সো দিজ আর দ্য থিংস। মাইক্রো ইকোনমিক্স আমরা ইন্ডিভিজুয়াল ইনকাম নিয়ে ডিসকাস করব, ডিমান্ড সাপ্লাই, তারপরে হাউস হোল্ড বা ফার্ম কীভাবে ডিসাইড করে, টেকিং দেম অ্যাজ ইন্ডিভিজুয়ালস। আর তারপর প্রাইস ডিসকাস করব ডেফিনেটলি, এবং ডিমান্ড সাপ্লাইয়ের মুভমেন্ট কীভাবে হয় সেটাও আমরা মাইক্রো ইকোনমিক্সে ডিসকাস করব। এইবার আমরা আসছি চ্যাপ্টার 2-তে। চ্যাপ্টার 1 এতক্ষণ আমরা দেখছিলাম। চ্যাপ্টার 2-তে যেটা আছে সেটা হচ্ছে কনজিউমার বিহেভিয়ার, মানে একজন কনজিউমার কিভাবে বিহেভ করে সার্টেন ইকোনমিক ক্রাইটেরিয়া, সেইটাই হচ্ছে তোমার এই চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয়। তো এইখানে দেখো আমি একটা অঙ্ক দেখিয়েছি যে একটা লোকের কাছে $1000 আছে, ঠিক আছে। সেই $1000 দিয়ে সে পেপসি কিনতে পারে আর পিৎজা কিনতে পারে। পেপসির দাম হচ্ছে $2 এবং পিৎজার দাম হচ্ছে $10। তাহলে সে বিভিন্ন রকম কম্বিনেশানে পেপসি আর পিৎজা কিনতে পারে। মানে যেমন ধরো এটা 0, এটা 100,
তাহলে তার $1000 শেষ হয়ে গেল। তার মানে তার কাছে যেহেতু টোটাল $1000 আছে, সে বিভিন্ন কম্বিনেশানে সে পেপসি আর পিৎজা কিনতে পারে। এইবার আমরা এই কোয়ান্টিটি অফ পেপসি আর কোয়ান্টিটি অফ পিৎজা এইটার আমরা একটা গ্রাফ বানিয়েছি। গ্রাফ বানিয়ে এই পয়েন্টগুলোকে আমি যদি গ্রাফের ওপর ফেলি, তাহলে আমি একটা স্ট্রেট লাইন পাবো। তার কারণ দেখো, এটা একটা 2 ডাইমেনশনাল ইকুয়েশন, এক্স আর ওয়াই দুটো আছে, মানে পেপসির কোয়ান্টিটিটাকে এক্স আর পিৎজার কোয়ান্টিটিটা ওয়াই ধরলে তোমার এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু সি, ওয়ার সি ইজ দ্য টোটাল স্পেন্ডিং। ঠিক আছে, তো এইটা তুমি পেয়ে যাচ্ছ। তো এইটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, সুতরাং লাইনটা এইরকম দেখতে হবে। এইটাকে বলা হয় বাজেট লাইন বা বাজেট সেট। এই যে টোটাল যে সেটটা, এই যে বিভিন্ন নাম্বারের যে সেটটা, এটাকে বলা হয় বাজেট সেট। আর এই যে লাইনটা, এই লাইনটাকে বলা হয়ে থাকে বাজেট কনস্ট্রেন্ট। তার কারণ হচ্ছে যে এই যে লাইনটার ওপরে যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টটাতে তার কনজিউমারের যে টোটাল ইনকাম $1000 সেইটা শেষ হয়ে যাচ্ছে। এর ভেতরে যে কোনো পয়েন্ট, এই জায়গায় যদি কোনো পয়েন্ট থাকে, এই পয়েন্টগুলোতে কিন্তু কনজিউমারের বাজেট শেষ হচ্ছে না। আবার এই জায়গায় যে পয়েন্টগুলো আছে, এই বাইরে মানে এই লাইনের বাইরে যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলোতে কিন্তু আবার কনজিউমারের বাজেটটা শর্ট পড়ে যাচ্ছে। তো এই লাইনটাই হচ্ছে এমন একটা লাইন যেখানে যে পয়েন্টগুলো আছে, সেই পয়েন্টগুলো রিপ্রেজেন্ট করছে যে তার টোটাল টাকাটা শেষ হয়ে যাচ্ছে। এইটাকেই বাজেট লাইন কনসেপ্ট আছে। এইবার দেখো, এই যে বাজেট লাইন আমি যেটা বললাম যে পি এক্স ওয়াই এক্স প্লাস পি এক্স হয়, যেখানে এক্স জিনিসটার ভ্যালু হচ্ছে পি আর পি এক্স, আর ওয়াই জিনিসটার ভ্যালু হচ্ছে পি ওয়াই। কোয়ান্টিটি হচ্ছে এক্স আর ওয়াই, আর এম হচ্ছে তার টোটাল ইনকাম। সুতরাং এটা একটা স্ট্রেট লাইন হবে। তো এইখানেই আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমার অ্যাটেনেবল, এই জায়গাটা অ্যাটেনেবল, মানে এই জায়গাটায় তার পয়সা থেকে যাচ্ছে পকেটে। আর এইখানকার কোনো পয়েন্ট যদি হয়, মানে বাজেট লাইনের ওপরে যদি কোনো পয়েন্ট হয়, সেইটা হয়ে যাচ্ছে আনঅ্যাটেনেবল, সেই জায়গাটা কিন্তু আর মানে অ্যাটেন্ড করা যাচ্ছে না। এবং এইটার যে এইটার স্লোপটা এটা কতটা খাড়া হবে, এরকম হবে নাকি এরকম স্ট্রেট লাইন হবে, এই স্লোপটাকে আমরা ডিফাইন করি পি মাইনাস পি এক্স বাই পি ওয়াই। যেটা যারা অল্প স্বল্প ম্যাথামেটিক্সের লিনিয়ার ইকুয়েশন পড়েছো বা স্ট্রেট লাইন বলে চ্যাপ্টারটা পড়েছো, সেটা তোমরা জানো। এটা স্লোপ ব্যাপারটা, মানে এটা কতটা তোমার শুয়ে আছে বা কতটা তোমার খাড়া হয়ে আছে, সেইটা ডিফাইন করে। তো মাইনাস পি এক্স বাই পি ওয়াই, এই যে স্লোপটা, এটা ডিফাইন করে হচ্ছে তোমার প্রেফারেন্স, মানে তোমার গুড ওয়াইটা বেশি ভাল লাগে না গুড এক্সটা বেশি ভাল লাগে। যদি তোমার গুড ওয়াইটা বেশি ভাল লাগে, তাহলে তোমার লাইনটা ক্রমশ মানে এক্সের দিকে কম আর ওয়াইয়ের দিকে বেশি হবে। আর যদি তোমার এক্সের দিকে তোমার প্রেফারেন্স থাকে, মানে তুমি পছন্দ করো এক্স কিনতে, তাহলে এক্সের অ্যামাউন্টটা বাড়বে, ওয়াইয়ের অ্যামাউন্টটা কমবে। So this is nothing but the slope is defining your preferences. ওকে, এবার বাজেট লাইন তো আছে। বাজেট লাইন শিফট কি করে করতে পারে? ইনকাম যদি বাড়ে, ধরো তোমার $1000, যে প্রথম যে আমি এক্সাম্পলটা দিয়েছিলাম, সেই $1000 জায়গায় তুমি এখন ঠিক করলে $2000 খরচা করবে, তাহলে তোমার বাজেট বেড়ে গেল। তাহলে বাজেট যদি বাড়ে, তাহলে তোমার বাজেট লাইন ডান দিকে শিফট করবে। আর বাজেট যদি কমে যায়, তাহলে তোমার বাজেট লাইন বাঁ দিকে শিফট করবে। এই জিনিসটা কিন্তু তোমাকে একটু মনে রাখতে হবে। যখন ইনকাম $80, তখন এই লাইন, যখন ইনকাম $160 হয়ে গেছে, তখন লাইনটা কিন্তু ডান দিকে শিফট করেছে। তার মানে যে কোনো ক্ষেত্রে ইকোনমিক্সে যে কোনো লাইন আমরা বলি ডান দিকে যদি শিফট করে, তখন তাকে আমরা বলি ফেভারেবল শিফট, আর বাঁ দিকে যদি শিফট করে, তখন তাকে বলি নন ফেভারেবল শিফট। এইবার এই ব্যাপারটা বোঝার পর আমরা মেন যে এই চ্যাপ্টার 2তে যেটা আছে, সেটা হচ্ছে ল অফ ডিমান্ড। ল অফ ডিমান্ড বলছে যে অন্যান্য জিনিস যদি ফিক্স থাকে আর অন্যান্য কোনো ফ্যাক্টর তুমি কনসিডার করছো না, তাহলে কোয়ান্টিটি ডিমান্ডেড এবং প্রাইস অফ দ্য প্রোডাক্ট, এই দুটোর মধ্যে একটা ইনভার্স রিলেশনশিপ থাকে। তার মানে যদি প্রাইস বাড়ে, তাহলে কোয়ান্টিটি ডিমান্ডেড কমে যাবে, আর যদি প্রাইস কমে যায়, তাহলে কোয়ান্টিটি ডিমান্ডেড বাড়বে। এটা কিন্তু মাথায় রাখবে, আমরা কনজিউমার বিহেভিয়ার চ্যাপ্টার পড়ছি, আমরা কিন্তু সাপ্লায়ারের ব্যাপারে কোনো রকম ইন্টারেস্টেড না এখন। সুতরাং একজন কনজিউমার, সে যখন দেখবে যে প্রাইসটা ফল করেছে, সে বেশি জিনিস কিনবে, আর যখন প্রাইসটা রাইজ হবে, সে তখন কম জিনিস কিনবে। সুতরাং ডিমান্ড কার্ভ যেটা, সেটা তোমার এই রকম দেখতে হবে, এদিকে কোয়ান্টিটি, এদিকে প্রাইস। তো তোমার ডিমান্ড কার্ভটা
নেগেটিভলি স্লোপড, ঠিক আছে, এই রকম হবে। তাহলে এ পয়েন্টে দেখো প্রাইস বেশি, ডিমান্ড কম, আর সি পয়েন্টে প্রাইসটা ফল করেছে এবং ডিমান্ডটা বেড়ে গেছে। এইটা আমি আর একটা জিনিস দেখিয়েছি, যখন ল অফ ডিমান্ড ব্যাপারটা কি, প্রাইস যখন বেড়ে যাচ্ছে কোয়ান্টিটি ডিমান্ডেড কমে যাচ্ছে, এবং প্রাইস যখন কমে যাচ্ছে কোয়ান্টিটি ডিমান্ডেড বেড়ে যাচ্ছে। এই জন্য কোয়ান্টিটি ডিমান্ডেড এবং প্রাইস এদের মধ্যে রিলেশনশিপটা হচ্ছে ইনভার্স রিলেশন। এটা মাথায় রাখতে হবে কিন্তু যে অন্যান্য জিনিস কিন্তু ফিক্সড আছে। এবার আমি কেন বারবার অন্যান্য জিনিস বলছি, অন্যান্য জিনিস বলতে তোমার ইনকাম হতে পারে, তোমার টেস্ট প্রেফারেন্স হতে পারে, তারপর ধরো তুমি আরও অনেক কিছু ফ্যাক্টর কাজ করতে পারে, কিন্তু সেই ফ্যাক্টরগুলোকে আমরা ধর্তব্যের মধ্যে আপাতত আনছি না। আমরা কেবলমাত্র প্রোডাক্টের প্রাইস এবং ডিমান্ড, এই দুটোর মধ্যে সম্পর্ক ল অফ ডিমান্ড বলছে আর কি। এইটার ওপর বেস করে আমরা একটা প্রোডাক্টকে, মানে যে কোনো ইকোনমিক প্রোডাক্টকে তিন ভাগে ভাগ করি, সেটা হচ্ছে নর্মাল গুড, লাক্সারি গুড আর ইনফিরিয়ার গুড। এই ব্যাপারটাতে আমরা আরেকটু পরে আবার আসব। সেটা হচ্ছে কি, যে আমরা তো এতক্ষণ দেখলাম যে প্রাইস আর কোয়ান্টিটি ডিমান্ডের মধ্যে সম্পর্ক। এবার ধরো কনজিউমারের ইনকাম বাড়লো, হ্যাঁ, কনজিউমারের যদি ইনকাম বাড়ে তাহলে তোমার প্রোডাক্টের ক্ষেত্রে কি হবে? কনজিউমারের ইনকাম বাড়লে সে নর্মালি প্রোডাক্ট আরও বেশি কিনতে চাইবে, তাই না? তাহলে সেই যে গুডগুলো যেখানে তোমার ইনকাম বাড়লে তোমার ডিমান্ডও বেড়ে যায়, ইনকামের সাথে ডিমান্ডের সম্পর্ক এখন, ইনকাম বাড়লে ডিমান্ড বাড়ে, এটাই নর্মাল কেস, সেই জন্য এটাকে বলা হয় নর্মাল গুড, ঠিক আছে। আর একটা হচ্ছে লাক্সারি গুড। লাক্সারি গুড মানে হচ্ছে ইনকাম বাড়লে তাদের ডিমান্ড অ্যাব্রাপ্টলি বেড়ে যায়, মানে যাদের হাতে বেশি টাকা আসে তখন তারা বিভিন্নভাবে বিলাসিতা করতে চায়, তারা হোটেলে যায়, তারা দামি গাড়ি কেনে। তো দিস আর কল্ড লাক্সারি গুড। আর ইনফিরিয়ার গুড হচ্ছে সেই জিনিসগুলো সেখানে তোমার ইনকাম ইনক্রিজ হলে ডিমান্ড ফল করবে। যেরকম ধরো তুমি একটা সস্তার ভ্যারাইটির চাল কিনছিলে, তোমার হঠাৎ ইনকাম বেড়ে গেল, তাহলে তুমি তো আর সেই সস্তার ভ্যারাইটির চালটা কিনবে না, তুমি ডেফিনেটলি একটু ভালো চাল কিনতে চাইবে। তার মানে সেই সস্তার ভ্যারাইটির যে চালটা, সেইটা কিন্তু তোমার ডিমান্ড কমে গেল। তো এইটাই হচ্ছে বেসিক্যালি ইনফিরিয়ার গুড এর কনসেপ্ট। এইখানে আমি দেখিয়েছি যে ইনফিরিয়ার গুড তার কি হয়, নর্মালি কি হয়, ডিমান্ড কার্ভের রাইট শিফট হয়। হ্যাঁ, যদি তোমার ইনকাম বাড়ে ডিমান্ড কার্ভ রাইট শিফট হয়, কিন্তু এইখানে ইনফিরিয়ার গুডের ক্ষেত্রে ডিমান্ড যদি, এই ইনকাম যদি বাড়ে তখন কিন্তু ডিমান্ড কার্ভে লেফট শিফট হয়, ঠিক আছে। এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে। নর্মাল গুডের ক্ষেত্রে যদি ইনকাম বাড়ে তাহলে ডিমান্ড কার্ভের রাইট শিফট হবে, আর ইনফিরিয়ার গুডের ক্ষেত্রে যদি ডিমান্ড বাড়ে, ইনকাম যদি বাড়ে তাহলে কিন্তু তাও কিন্তু তোমার ডিমান্ড কার্ভের লেফট শিফট হবে। এই যে রিলেশনশিপগুলো, এগুলোই পরীক্ষায় আসে, এইগুলো তোমাকে কিন্তু খুব ক্লিয়ারলি বুঝতে হবে এবং মাথায় ঢোকাতে হবে। এইখানে একটা এঞ্জেল কার্ভস বলে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যে একটা জার্মান স্ট্যাটিস্টিশিয়ান একজন ছিলেন, আর্নস্ট এঞ্জেল, তিনি কোয়ান্টিটি ডিমান্ডেড এবং ইনকাম এর একটা গ্রাফ তৈরি করেছিলেন, এবং সেখানে তিনি তিনটে গুডসকে তিনি প্লট করেছিলেন। দেখো, এইটা হচ্ছে তোমার নর্মাল গুড, ঠিক আছে, মানে ইনকাম যত বাড়বে কোয়ান্টিটি ডিমান্ডেড বাড়বে, তো এইটা হচ্ছে নর্মাল গুড। তারপর ইনফিরিয়ার গুড হচ্ছে উল্টো, ঠিক আছে, যে ইনকাম যত বাড়বে তোমার কোয়ান্টিটি ডিমান্ডেড তত কমে যাবে, ঠিক আছে, ইনফিরিয়ার গুডের ক্ষেত্রে। দেখো এইখানে তোমার ইনকাম আর এইখানে ইনকাম বেড়ে গেছে কিন্তু কোয়ান্টিটি ডিমান্ডেড ফল করেছে। আর হচ্ছে লাক্সারি গুড। লাক্সারি গুডটা নর্মাল গুডেরই মতো বাট ভেরি স্টিপ, হ্যাঁ, ভেরি মানে ইনক্লাইন টুয়ার্ডস এক্স অ্যাক্সিস, মানে এখানে একটু ইনকাম বাড়লেই ডিমান্ডটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। তুমি দেখো খেয়াল করে, এই যে ওয়াই থেকে Y1 এইটুকু ইনকাম বেড়েছে, কিন্তু তার ফলে তোমার কিউ থেকে Q2 এই এতটা তোমার ডিমান্ড বেড়ে গেছে। সো দিজ আর কল্ড লাক্সারি গুডস। তো এঞ্জেল কার্ভস কি? এঞ্জেল কার্ভস হচ্ছে তোমার ইনকামের সাথে কোয়ান্টিটি ডিমান্ডেডের সম্পর্কে যে গ্রাফটা, সেটাকে বলা হয় এঞ্জেল কার্ভস। এবার
দুটো জিনিস তোমাকে জানতে হবে প্রোডাক্টের, একটা হচ্ছে কমপ্লিমেন্টারি গুড আর একটা হচ্ছে সাবস্টিটিউট গুড। নাম থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে সাবস্টিটিউট মানে হচ্ছে একটার বদলে আর একটা, যেমন চা আর কফি, ঠিক আছে? তাহলে চায়ের দাম বাড়লে কফির দামের কি হবে সেইটা নিয়ে হচ্ছে তোমার সাবস্টিটিউট। আর কমপ্লিমেন্ট মানে হচ্ছে একটা সাথে আর একটা, যেমন চায়ের সাথে চিনি, ঠিক আছে? এইটা হচ্ছে কমপ্লিমেন্ট প্রোডাক্ট। তাহলে কমপ্লিমেন্ট আর সাবস্টিটিউট ব্যাপারটা বোঝা গেল। এইবার যেটা জানতে হবে সেটা হচ্ছে যে তোমার এই দুটো গুডের মধ্যে পরস্পরের কি রিলেশনশিপ আছে। এইটা আমি এতক্ষণ যেটা বললাম যে ডিমান্ড কার্ভের শিফট, সেইটাই আমি এইখানে দেখিয়েছি কমপ্লিমেন্টারি গুডের ক্ষেত্রে কি হচ্ছে এবং সাবস্টিটিউট গুডের ক্ষেত্রে কি হচ্ছে। মানে তোমার এ যদি প্রোডাক্ট হয়, তার যদি একটা ঘটনা ঘটে, তাহলে বি প্রোডাক্টের কিভাবে সেটা এফেক্ট হচ্ছে ইন কেস অফ কমপ্লিমেন্টারি গুড। আর সি একটা প্রোডাক্ট, তার যদি কিছু একটা হয়, তাহলে তার জন্য ডি প্রোডাক্টের কি হচ্ছে সেইটা হচ্ছে তোমার সাবস্টিটিউট গুড, ঠিক আছে? সো এইটা তুমি একটুখানি দেখে নেবে, বোঝার চেষ্টা করবে, বুঝতে না পারলে আমাকে ডেফিনেটলি জিজ্ঞেস করবে। এইটা আমি আরেকটা জায়গায় দেখিয়েছি যে কমপ্লিমেন্টারি গুড এবং সাবস্টিটিউট গুডের ক্ষেত্রে কি হয়, মানে অরিজিনাল প্রোডাক্ট আর কমপ্লিমেন্টারি প্রোডাক্ট বা অরিজিনাল প্রোডাক্ট এবং সাবস্টিটিউট প্রোডাক্টের প্রাইস মুভমেন্ট কীরকম হয় বা ডিমান্ডের কার্ভের কীভাবে শিফট হয়। এইটা তোমাদের আমি মানে নিজেদের বোঝবার জন্য আমি এটা দিলাম। যদি বুঝতে পারো তাহলে খুব ভালো, আর যদি বুঝতে না পারো তাহলে আমাদের যে ডাউট সেশন আছে সেইখানে তোমরা এগুলোকে মেনশন করবে। এইটা আমি আর একটা জিনিস দেখিয়েছি, যেমন ধরো গাড়ির ডিমান্ড, আমি এটা বলেই দিচ্ছি। গাড়ির ডিমান্ড যদি প্রাইস ফল করে তাহলে গাড়ির ডিমান্ড বাড়বে। তাই আমি এটা এখানে দেখিয়েছি, দেখো প্রাইস P1 থেকে P2-তে ফল করেছে, তার ফলে কোয়ান্টিটি ডিমান্ডেড 1 থেকে কোয়ান্টিটি ডিমান্ডেড 2-তে ডিমান্ডটা বেড়ে গেছে, ঠিক আছে? এইবার গাড়ির ডিমান্ড বেড়ে গেছে, লোকের কাছে প্রচুর গাড়ি এসছে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, তাহলে এই যে ড্রাইভিং লাইসেন্স, এবার যারা গাড়ি কিনবে তারা তো গাড়ি চালানোটাও শিখবে, তাই না? তাহলে ড্রাইভিং লাইসেন্সের ডিমান্ডটা ডেফিনেটলি বেড়ে যাবে, বুঝতে পেরেছো? তাহলে কি হচ্ছে, এইটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্টারি গুড, গাড়ি আর গাড়ির জন্য ট্রেনিং, মানে ড্রাইভিং শেখা। তাহলে গাড়ির দাম যদি কমে যায় তাহলে তোমার এই কোয়ান্টিটি ডিমান্ডেড, তোমার ড্রাইভিংয়ের জন্য কোয়ান্টিটি ডিমান্ডেড বেড়ে যাবে, ঠিক আছে? তার ফলে সেটা তোমার ডান দিকে শিফট করবে। তো এইটা হচ্ছে তোমার একটা কমপ্লিমেন্টারি গুডের উদাহরণ। কমপ্লিমেন্টারি গুডের আরও অনেক রকম এক্সাম্পল আছে, যেমন গাড়ির সাথে টায়ার, এইটা হচ্ছে কমপ্লিমেন্টারি গুড। আর বিভিন্ন ধরনের গাড়ি, সেগুলো হচ্ছে সাবস্টিটিউট গুড, তাই না? একটা গাড়ির দাম যদি বেড়ে যায় তাহলে তুমি ডেফিনেটলি সেই গাড়িটা না কিনে আর একটা গাড়ি কেনো। তো এইগুলো হচ্ছে তোমার এই কনসেপ্টটা, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন এসছে। তো সুতরাং তোমাদের এই কমপ্লিমেন্টস অ্যান্ড সাবস্টিটিউটস এই ব্যাপারটা কিন্তু তোমাদের ভালো করে বুঝতে হবে। এইবার হচ্ছে আমরা এতক্ষণ যেটা জানলাম সেটা হচ্ছে তোমার ডিমান্ড কার্ভ, ডিমান্ড 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 ল অফ ডিমান্ড যেটা হলো সেটা বুঝলাম। সেটা হচ্ছে যে তোমার প্রাইস এবং কোয়ান্টিটি ডিমান্ডে তার মধ্যে সম্পর্ক। এবার আরও বিভিন্ন কারণে কিন্তু ডিমান্ড কার্ভের শিফট হতে পারে, ঠিক আছে? ডিমান্ড কার্ভের শিফট কী কী কারণে হতে পারে, একটু আগে আমরা যেটা দেখলাম যে লোকে যদি ইনকাম বেড়ে যায় তাহলে ডিমান্ড কার্ভ ডান দিকে শিফট করবে, আর লোকের ইনকাম যদি কমে যায় তাহলে ডিমান্ড কার্ভ বাঁ দিকে শিফট করবে। আর তাহলে আরও কিছু কিছু ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে কি ট্রেন্ড মানে হচ্ছে যে টেস্ট প্রেফারেন্স কিছুর ওপর ডিপেন্ড করে। এক্সপেকটেশন অফ ফিউচার প্রাইস, লোকে যদি মনে করে যে এই জিনিসটার দাম ফিউচারে বাড়তে পারে তাহলে কিন্তু তারা এখনই বেশি করে কেনার চেষ্টা করবে, যেটা আমরা বিভিন্ন সময় দেখেছি। বা শর্টেজ আছে, তখন মানে শর্টেজ হয়ে যাবে, সেই জন্য লোকে কিন্তু লাইন দিয়ে দাম জিনিসপত্র, যেমন লকডাউন যখন হলো তখন লোকে ভাবলো যে জিনিসপত্রের দাম বেড়ে যাবে বা জিনিসপত্র পাওয়া যাবে না, তো সেই হিসেবে তারা কিন্তু তখন ওই জিনিসপত্র সব কিনতে শুরু করলো, ঠিক আছে? তাহলে তখন ডিমান্ড কার্ভ ডান দিকে শিফট হলো। এইটা হচ্ছে তোমার প্রাইস অফ রিলেটেড গুড। অন্যান্য গুডসের যদি তোমার দাম বাড়ে, ডেফিনেটলি তার রিলেটেড গুড যেটা আছে সেইটার ডিমান্ড, সেটা যদি দাম কম থাকে তাহলে তার ডিমান্ডটা বেড়ে যাবে। যেরকম চা আর কফির মধ্যে যদি কফির দাম অ্যাব্রাপ্টলি বেড়ে যায়
তাহলে লোকে চায়ের দিকে শিফট করবে। চিকেন আর মাটন, এইটা খুব কমন এক্সাম্পল। যদি মাটনের দাম হু হু করে বাড়ে, তাহলে যারা মাটন খেত তাহলে তারা কিন্তু চিকেনে শিফট করবে। সুতরাং চিকেনের যে ডিমান্ড কার্ভ সেটা কিন্তু ডান দিকে শিফট করবে, আর মাটনের ক্ষেত্রে ডিমান্ড কার্ভটা বাঁ দিকে শিফট করবে। আর পোটেনশিয়াল বায়ার, লোকে যদি ভাবে যে খুব ভিড় হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ডিমান্ডটা ফল করতে পারে বা বাড়তে পারে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ডিমান্ড কার্ভ শিফট হওয়ার কারণ। এগুলো মাথায় রাখবে, এখান থেকেও প্রশ্ন দিতে পারে। এই যে ডিমান্ড কার্ভ কিভাবে তোমার কি কি কারণে ডিমান্ড কার্ভ ডান দিকে শিফট হয়। ঠিক আছে, আমরা তো নর্মালি জানি প্রাইস আর ডিমান্ডের মধ্যে রিলেশন হচ্ছে এটা। এবার যদি তোমার ইনকাম বেড়ে যায়, এই যেমন ধরো ইনক্রিজ ইন ইনকাম নর্মাল গুডের ক্ষেত্রে, আর ইনফিরিয়র গুডের ক্ষেত্রে উল্টো, একটু আগেই বলেছি। তাহলে নর্মাল গুডের ক্ষেত্রে যদি ইনক্রিজ ইন ইনকাম হয়, তাহলে ডিমান্ড কার্ভ ডান দিকে শিফট করবে। কমপ্লিমেন্টারি গুডের প্রাইস যদি কমে যায়, মানে ধরো তোমার চা আর চিনি, তাহলে চায়ের দাম যদি কমে যায়, লোকে বেশি চা খাবে, তার ফলে চিনির ডিমান্ডও কিন্তু বাড়বে। ঠিক আছে, সুতরাং ডিক্রিজ ইন প্রাইস অফ কমপ্লিমেন্টারি গুড, তখন তোমার ডিমান্ড কার্ভ ডান দিকে শিফট করবে। আবার সাবস্টিটিউট গুডের ক্ষেত্রে কিন্তু অন্যরকম, ঠিক উল্টো। চা আর কফি, ঠিক আছে, তোমার যদি চায়ের দাম যদি বেড়ে যায়, তাহলে লোকে কি করবে, কফির দিকে শিফট করবে। তার মানে ইনক্রিজ ইন প্রাইস অফ এ সাবস্টিটিউট গুড যদি হয়, তাহলে কিন্তু কফির যে ডিমান্ড সেটা কিন্তু বেড়ে যাবে। তো এটা রাইট শিফট। সিমিলারলি তোমার একটা জিনিস কিন্তু কখনো গন্ডগোল করবে না, সেটা হচ্ছে যে যখন আমরা প্রাইস আর কোয়ান্টিটি ডিমান্ডেড আদার থিং ডিমেন্স কনস্ট্যান্ট, যখন আমরা প্রাইস আর কোয়ান্টিটি ডিমান্ডের মধ্যে আলোচনা করি, তখন কিন্তু তুমি এই ডিমান্ড কার্ভ বরাবর তোমার মুভমেন্ট হয়, দিস ইজ নট শিফট। ঠিক আছে, তোমার প্রাইস যদি কমে ডিমান্ড বাড়বে, এই অন্যান্য জিনিসগুলো সব কনস্ট্যান্ট আছে, কিন্তু তুমি যদি অন্যান্য ফ্যাক্টরগুলো নিয়ে আসো, তখন কিন্তু ডিমান্ড কার্ভের শিফট হবে। তাহলে মুভমেন্ট আর শিফট, এই দুটো জিনিস কিন্তু গন্ডগোল করা যাবে না। এই শিফটটা হয় বিভিন্ন কারণে আদার দ্যান প্রাইস, যেমন তোমার ইনকাম, যেমন তোমার টেস্ট প্রেফারেন্স, যেমন তোমার প্রেজেন্স অফ সাবস্টিটিউট অর কমপ্লিমেন্টারি গুড, এই কারণে শিফটটা হয়। আর সিম্পল প্রাইসের জন্য তোমার হয় মুভমেন্ট। এইবার আরেকটা জিনিস আমাদের যেটা জানতে হবে, সেইটা হচ্ছে ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এটা কাকে বলে? প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড হচ্ছে তোমার প্রাইসে চেঞ্জ হলে কোয়ান্টিটি ডিমান্ডেড কি হবে, প্রাইস যদি বাড়ে কোয়ান্টিটি ডিমান্ডেড কমবে, এবং প্রাইস যদি কমে তাহলে কোয়ান্টিটি ডিমান্ডেড বাড়বে। তাহলে প্রাইস আর কোয়ান্টিটি ডিমান্ডেডের যে রেশিও, সেইটাকে বলা হয় প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। কখনো এরকম হয় যে এক ইউনিট প্রাইস বাড়লে এক ইউনিট কোয়ান্টিটি ডিমান্ডের